নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী ফের নিয়ে এসেছি কসমোসনিক স্টুডিওর একগুচ্ছ হাসির গল্পের আরও একটি নতুন প্রতিবেদন। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরের খণ্ড 6। ভূতর পরীদের গল্প যে কেউ বিশ্বাস করে না তা সে জানে। সবাই বলে ওটা নাকি স্বপ্ন, কিন্তু ভূত জানে তা নয়। পরীদের ব্যাপারটা একদম জলজ্যান্ত সত্যি। একটা কথা ভূত কাউকে কখনো বলেনি, সেটা হলো ছোট একটি ডিবে। ডিবেটা কোন ধাতু দিয়ে তৈরি তা ভূত অনেক ভেবেও বুঝতে পারেনি। রংটা রূপোলি, চ্যাপ্টা আর চৌকো মতো, আর এ দৈর্ঘ্যে 1 আর 1.5 ইঞ্চি মতো মাত্র। কৌটোটা সে অনেক চেষ্টা করেও কখনো খুলতে পারেনি। ছুরি দিয়ে, টিন কাটার দিয়ে অনেক চেষ্টা করে দেখেছে, কিন্তু হয়নি। একদিন তো খুলতে না পেরে রেগে গিয়ে কষে কয়েকটা আছাড় দিয়েছিল, কিচ্ছু হয়নি। পরীরা এই ডিবেটা তাকে দিয়েছিল আর বলেছিল, যত্ন করে রেখো, কাজে দেবে। কি কাজে দেবে তা অবশ্য ভূত জানে না। তার বিশেষ কোনো সমস্যাও নেই। এ বাড়িতে সে বেশ বাড়ির ছেলের মতোই আছে। ফরমাইশ খাটতে হয় বটে, কিন্তু পড়াশোনার জন্য তাকে স্কুলেও ভর্তি করা হয়েছে। সে খেলাধুলা করে, লেখাপড়া করে, খায় দায়, তার আর সমস্যা কি? কিন্তু একটা ব্যাপার ভূত লক্ষ্য করেছে। ডিবেটা হাতে নিলে সে বেশ একটা মনের জোর পায়। কোনো শক্ত অঙ্ক কষতে না পারলে ডিবেটা বাঁ হাতে মুঠো করে ধরে ফেললেই অঙ্ক জলের মতো মিলে যায়। পরীক্ষার সময়ও সে ডিবেটা পকেটে নিয়ে যায়। ডিবের গুণেই কিনা কে জানে ভূত প্রত্যেক পরীক্ষায় ক্লাসে ফার্স্ট হয়। কিন্তু এসব ভূত কাউকে বলে না। তবে একবার ভারী অদ্ভুত কাণ্ড হয়েছিল। স্কুলে তার প্রাণের বন্ধু হচ্ছে সেকেন্ড বয় চিতু। একবার চিতুকে সে কৌটোটা লুকিয়ে দেখিয়েছিল। হাতের তেলোয় কৌটোটা নিয়ে সে চিতুকে দেখিয়ে বলল, বলতো এটা কি? চিতু অবাক হয়ে বলল, কোথায় কি? এই যে আমার হাতে। চিতু তার হাতের তেলোর দিকে চেয়ে থেকে বলল, তোর হাতে? তোর হাতে তো কিছুই নেই, হাত তো খালি। ভূত তখন নিজেও অবাক হয়ে দেখল তার হাতের চেটোটায় কিচ্ছু নেই, অথচ সে স্পষ্ট টের পাচ্ছিল ডিবেটা তার হাতেই রয়েছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। সে ভয় খেয়ে সঙ্গে সঙ্গে কৌটোটা পকেটে ভরে ফেলে বলল, ইয়ার কি করছিলাম। ওই একবারই কাণ্ডটা হয়েছিল, আর সেই রাতেই পরী এলো। একজন রোগা বিষণ্ণ মুখওয়ালা পরী। সে খুব গম্ভীর হয়ে বলল, তোমাকে সাবধান করা সত্ত্বেও তুমি কৌটোটা অন্যকে দেখানোর চেষ্টা করেছিলে। সাবধান, আর এরকম করো না যেন। ওই কৌটোর ভিতর তোমাকে প্রোগ্রাম করা আছে। মাঝে মাঝে এটা হাতে নিয়ে চুপ করে বসে চোখ বুজে বসে থাকবে। ওটা আর কখনো ঘরের বাইরে নিয়ে যেও না। তোমাকে প্রোগ্রাম করা আছে? এই কথাটা ভূত বুঝতে পারেনি। জিজ্ঞেস করবার ইচ্ছা ছিল, কিন্তু পরীটা তার কথা শেষ করেই অন্ধকারে মিলিয়ে গেল। এদিকে সবে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। এখন বাচ্চাদের আর পড়াশোনার কোনো চাপ নেই। এ সময়টায় এক একদিন নিয়ম করে তারা কেউ বাগান করে, কেউ পশু পাখির পরিচর্যা করে, সকলে মিলে দল বেঁধে পিকনিক করতে যায়। খেলাধুলা তো আছেই। আজ ভুবন রায় তার বড় ছেলে রামলালকে হুকুম দিয়েছেন, বাচ্চাদের হাতে কলমে একটু বিজ্ঞান শেখাও। ওদের মধ্যেও হয়তো লুপ্ত প্রতিভা আছে। নানা রকম অ্যাপারেটাস দাও, যে যার নিজের মতো কিছু করুক। তুমি নিজে সঙ্গে থেকো, নইলে আবার বিপদ টিপদ ঘটতে পারে। তাই আজ বাচ্চারা সব ল্যাবরেটরিতে এসেছে। মন্টু, লালু, গদাই, টিকলি, কাজু আর ভূত।
রামলাল তাদের যথাসাধ্য বিজ্ঞান বোঝানোর চেষ্টা করছেন। ভূত হঠাৎ লালুকে চুপি চুপি বলল, আগের দিন যে ল্যাবরেটরিতে একটা বিস্ফোরণ হয়েছিল তার কারণ জানিস? লালু চাপা স্বরে বলল, চুপ, শুনতে পেলে রক্ষা নেই। ভূত চাপা গলায় বলল, সেই বিস্ফোরণের পর থেকে আর দুলালবাবুকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু দুলালবাবু তো খুন হয়েছেন, ঠিক তার মতোই দেখতে আরেকটা লোক তাকে খুন করেছে বলে শোনা যাচ্ছে। ভূত বলল, দুলালবাবুকে খুন করার পেছনে কারো কোনো মোটিভ নেই। দুলালবাবুর টাকা পয়সাও ছিল না, আর তার কারোর সাথে কোনো রাগারাগিও ছিল না। তবে খুন করবে কে বা কেন? সেই রাতে, লালু বলল, সেই রাতে একটা চোরও এসেছিল এ বাড়িতে। একটা নয়, দুটো। তবে আমার মনে হয় দুজনের একজন সত্যিই চোর, আর অন্যজন চোর নন, আমাদের দুলালবাবু। দুলালবাবু? যা, দুলালবাবুর গায়ে অত জোর ছিল কখনো? দুলালবাবুর বয়স অত কম ছিল? আর দুলাল স্যারকে কি আমরা চিনতে পারবো না নাকি? ভূত গম্ভীর হয়ে বলল, কিন্তু আমার একটা সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? কোথায় যেন একটা গুবলেট পাকিয়ে যাচ্ছে। সেদিন কি কি কেমিক্যাল মেশানো হয়েছিল মনে আছে? তাই কখনো থাকে? যা খুশি মিশিয়ে একটা খিচুড়ি পাকানো হয়েছিল, কেউ তো আর লিখে রাখেনি। তা বটে, বলে ভূত গম্ভীর হয়ে গেল। শহরে চারিদিকে এখন বেশ একটা আতঙ্কের ভাব। কোথাও চুরি, কোথাও ডাকাতির চেষ্টা হচ্ছে। স্বয়ং দারোগাবাবু কাল রাতে ডাকাতদের হাতে খুন হতে হতে বেঁচে গেছেন। আর শোনা যাচ্ছে ডাকাতদের সর্দার হচ্ছে সেই লোকটা, যে নাকি অনেকটা আমাদের দুলালবাবুর মতো দেখতে। বাজারের শ্যাকরা আর তার দুই দারোয়ানও নাকি সাক্ষী দিয়েছে যে এই সেই খুনে লোক। শহরে এই নিয়ে এখন তুমুল আলোচনা হচ্ছে। ভৌত ক্লাবের মেম্বাররা পর্যন্ত বলছেন যে সেই লোকটা সেখানেও হামলা করেছিল। আবার শোনা যাচ্ছে এই লোকটাই নাকি সাংঘাতিক ভালো ক্রিকেটও খেলেন। ভূত কিছুতেই অঙ্কটা মেলাতে পারছে না। রামলালবাবু সায়েন্স নিয়ে একটা নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন। রামলালবাবু সায়েন্স নিয়ে একটা নাতিদীর্ঘ বক্তৃতা দিলেন। তারপর দু একটা এক্সপেরিমেন্ট করলেন, আর তারপর বিরক্ত গলদঘর্ম হয়ে বললেন, যাও সব, গিয়ে খেলাটালা করোগে। সন্ধ্যের পর আজকাল বাচ্চারা কেউ ক্যারাম খেলে, কেউ বই পড়ে, কেউ গল্প টল্প করে। কারো ওপর পড়ার সেরম চাপ নেই। ভূত সন্ধ্যাবেলায় তার একা ঘরটায় এসে চুপচাপ ডিবেটা হাতে নিয়ে চোখ বুজে স্থির হয়ে বসে রইল। হঠাৎ সে শুনতে পেল একটা গলার স্বর খুব চি চি করে তার কানের কাছে মশার পনপনানির মতো কিছু বলছে। সে কৌটোটা আরো জোরে চেপে ধরল। গলার স্বরটা খুব দূর থেকে আসছে, অনেক দূর থেকে, খুব ক্ষীণ। ভূত কান খুব সজাগ করল। গলার স্বরটা বলল, লাল হেলমেট পরো, বুঝতে পারবে। ভূত সভয়ে বলল, লাল হেলমেট? সেটা আবার কি? খুঁজে বের করো, কাছাকাছি কোথাও আছে। সেটা দিয়ে কি হবে? মজা হবে, খুব মজা। দুলালবাবুর কি হলো? হেলমেট জানে, তাকে জিজ্ঞেস করো। কোন দিকে খুঁজব? জঙ্গলের দিকে, আর কিছু বলতে পারছি না, ক্ষমা করো। ভূত অবাক হয়ে ডিবে হাতে বসে ভাবতে লাগলো। ভূত জানে এটা স্বপ্ন নয়, যা ঘটছে তা সব সত্যি। হেলমেটটার খোঁজ পেলে হয়তো যা সব ঘটছে তার একটা হদিশ পাওয়া যাবে। ভূত উঠে পড়ল এবং চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে রওনা হলো।
জঙ্গল বলতে যে সাংঘাতিক কিছু ব্যাপার তা নয়, তবে দুর্গম বটে। কেননা জঙ্গলটায় বিচুটি আর কাঁটা গাছ সাংঘাতিক। সাপখোপ বিছেটিচে আছে। আগে প্রায় চিতাবাঘও বেরোতো, আজকাল চিতাবাঘ নেই, শেয়াল আছে। ভূতর ভয় ডর এমনিতে কম, তার ওপর মাথায় নানা ফন্দি খেলছে বলে ভয় ডরের বালাই রইল না। জঙ্গলে ঢুকতে হলে ভৌত ক্লাবের পাশ দিয়ে সুড়ি পথ ধরে যেতে হয়। আজ ভৌত ক্লাবে কেউ আসেনি, দরজায় তালা ঝুলছে। ক্লাবের ঘরটা পার হয়ে একটা দুর্গম ধ্বংসস্তূপ, সেটাকে ডাইনে ফেলে কয়েক পা এগোলেই জঙ্গলের শুরু। বেশ অন্ধকার হয়ে এসেছে, চারপাশে কুয়াশায় ঢাকা অস্পষ্টতা। ভূত পথ ঠাউর করে করে হাঁটছে। হেলমেটটা এই বিশাল জায়গায় কোথায় খুঁজে পাওয়া যাবে তা সে জানে না, কিন্তু বিশ্বাস আছে পাবেই। সামনেই গাছের তলায় একটা গোল মতো জিনিস পড়ে আছে। ভূত জিনিসটা কি দেখার জন্য নিচু হয়ে তুলে নিল। এত হালকা জিনিস সে কখনো দেখেনি, একেবারে যেন বেলুনের চেয়েও হালকা। বলটা তার হাতের মধ্যে একটু যেন নড়ানড়ি করে উঠল। ভূত নিতান্তই ছেলে মানুষ, জিনিসটা নিয়ে একটু লোফালোফি করে তারপর একটু চেপে ধরে দেখল ফাটে কিনা। আশ্চর্যের বিষয়, বলটা দুম করে না হলেও হুশ করে ফেটে গেল। ভূত ভারী অবাক হয়ে দেখল ভিতর থেকে ধোঁয়ার মতো কি যেন বেরিয়ে আসছে। থতমত খেয়ে 3 হাত পিছিয়ে গেল ভূত, তারপর হা করে রইল। এরকম কাণ্ড সে জীবনে দেখেনি। গলগল করে ধোঁয়া বেরিয়ে একটা সুরুঙ্গে কালো ঢ্যাঙা মূর্তি সামনে এসে দাঁড়ালো। তার দুখানা চোখ ভাঁটার মতো জ্বলছে। কে তুই? ভূত আমতা আমতা করে বলল, ভূত। ভূত? চালাকি করার জায়গা পেলে না, ভূত বললেই ভূত? ভূত এবার যথার্থই ভয় খেয়ে বলল, আগে বিশ্বাস করুন, আমার নাম ভূতনাথ, সবাই ভূত বলেই ডাকে। আপনি কে? তোর সে খোঁজে কি দরকার? হ্যাঁ, এখন বল, আমাকে ফাটালি কেন? আগে ইচ্ছে করে নয়, জিনিসটা কি দেখতে গিয়ে ফট করে ফেটে গেল যে। কি ফাটালি জানিস? আগে না। পুরনো ভূতেরা এরকম গুটি পাকিয়ে তার মধ্যে থাকে। আমি কত বছরের পুরনো জানিস? আগে না। 1500 বছর পুরনো। কালও একটা পাজি লোক আমার ঘুম ভাঙিয়েছিল, আজ আবার। তাহলে তুই এসব করছিস নাকি? কাল আমি ভাঙাইনি। তবে কে? আগে আমি জানি না। বললেই বিশ্বাস করব? লোকটাকে ধরার জন্য আজ আমি বুদ্ধি করে পথের ওপর পড়েছিলাম। কিন্তু আমি নই। সুরঙ্গে ভূতটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ঢেউয়ের মতো হেলদোল খেল, তারপর বলল, তুই নস তো কে? অবশ্য আমরা গন্ধ চিনি, তোর গায়ের গন্ধটা অন্যরকম। তা বলে তোকে যে ছেড়ে দেব তা ভাবিস না। ভূত ভয় খেয়ে বলল, কি করবেন তাহলে? ছায়ামূর্তি বলল, কি করব তা ঠিক করবে লম্বোদর, সেই আমাদের সর্দার কিনা। লম্বোদর? সে কে? ভূতটার এতক্ষণ কোনো হাত পা ছিল না, কেবল লম্বাটে এক ধোঁয়াটে মূর্তি আর দুটো জ্বলন্ত চোখ। কিন্তু এবার একটা লিকলিকে হাত দেখা দিল। মনে হলো যেন ভূতটা সেই হাত দিয়ে চিন্তিতভাবে মাথা চুলকোলো, তারপর বলল, লম্বোদর যে কে তা কি আমরাই জানি? ভারী গোলমেলে ব্যাপার। আপনি তো লম্বোদরের কথা বললেন। বলেছি, তা ঘাট হয়েছে। লম্বোদর আমাদের সর্দার ঠিকই, কিন্তু প্রায় 1000 বছর ধরেই সে সর্দার। কিন্তু ভূতের তো আর শরীর থাকে না, আর চেহারারও কোনো ঠিক নেই। তারপর পুরনো ভূত তো চেহারা চিমসে মেরে একেবারে সব ধোঁয়াটে হয়ে গেছে। তারপর ধর ফ্যাসাদ তো একটা নয়, মাঝে মধ্যে আমাদের ঝগড়া কাজিয়া মারপিট হয়, তখন সব আমরা গুলিয়ে যাই। তারপর ঝড় বাতাস তুফান এলেও একেবারে তাল গোল পাকিয়ে ফেলে আমাদের।
তারপর যখন ফের আলাদা হই তখন হয় মুশকিল। কে যে লম্বোদর ছিলুম আর কে যে বিশ্বনাথ সেইটা ঠিক করাই হয় সমস্যা। তা আমরা কি করি জানো? আমরা ওই লম্বোদর নামটাই ধরে রেখেছি। একবার এক একজন পালা করে লম্বোদর হয়ে যায়। একটা ভোটের মতো ব্যাপার আর কি। বেশিরভাগ ভূত যাকে লম্বোদর বলে ঠিক করে সেই হয় লম্বোদর। আপনার কোনো নাম নেই? ভূতটা মাথা ঠাতা চুলকে বলে, না থেকে কি পারে? তবে কথা হলো, ভূত তো আর নাম দিয়ে জন্মায় না। যখন জ্যান্ত ছিলুম তখন বোধহয় আমার নাম ছিল জনার্দন। কিন্তু এত পুরনো দিনের কথা কি মনে থাকে রে বাপু? জনার্দনও হয়তো লম্বোদরের মতোই গুলিয়ে গেছে আর কারো সঙ্গে। ভূত কাঁদো কাঁদো হয়ে বলে, তাহলে আমাকে আর লম্বোদরের কাছে নিয়ে যাবেন না প্লিজ। কি লাভ হবে নিয়ে গিয়ে? আপনিই বরং নিজেকে লম্বোদর মনে করে শাস্তি দিয়ে দিন। এই নাক কান মলছি, 10 বার ওঠবোস করছি। হুম হুম, সব কিছুরই একটা নিয়ম আছে বুঝলে ছোকরা। চলো, ওই শ্যাওড়া গাছের নিচে আজ আমাদের জলসা বসবার কথা। সবাই সেখানে আসবে, সেখানেই বোঝা যাবে এবার লম্বোদরটা কে। লম্বোদর ছাড়া তোর বিচার হওয়া সম্ভব নয়। ওরে বাবা! ভূতটা বিরক্ত হয়ে বলল, তোর কি ভূতের ভয় আছে নাকি? বেজায় আছে। লক্ষণ তো দেখছি না। দিব্যি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস। একবার মূর্ছা গেলেও না হয় বুঝতাম। মূর্ছা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত ভয় খেয়েছি যে মূর্ছাটাও হতে চাইছে না যে। কিন্তু আমার তো আর উপায় নেই বাবা, একজনকে যে হাজির করতেই হবে। আমার ওপর ভার ছিল লোকটাকে খুঁজে বের করার। কিন্তু আমি যে সে লোক নই। ওসব আমি জানি না, আমি তোকে লম্বোদরে সবাই হাজির করে দেবো ব্যাস। ভূত কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, আপনাদের লম্বোদরের সভায় আজ কি নিয়ে আলোচনা হচ্ছে? দুটো লোক মৃত্যুদের পোড়ো ভিটে জবরদখল করে বসে আছে। তাদের কিভাবে তাড়ানো যায় সেই নিয়ে পরামর্শ হচ্ছে। লোক দুটো ভারী বদমাস, একটা চোর অন্যটা ডাকাত। আমাদের 14টা ভূত ও বাড়িতে বসবাস করে, তাদের ভারী অসুবিধা হচ্ছে। লোক দুটো কে, নাম জানেন? একজন পাঁচু মোদক, অন্যজন দুলাল সেন। দুলাল সেন? ভূত ফের চমকে উঠে বলল, দুলাল বাবু? দুলাল বাবু কি তাহলে ওখানে লুকিয়ে আছেন নাকি? শুধু লুকিয়েই নয়, এইমাত্র হরগোপাল খবর এনেছে যে ওরা দুজনেই নাকি ভূত বেচে 2 পয়সা আয় করার কথা ভাবছে। ভূত অবাক হয়ে বলল, কিন্তু ভূত কিনবে কে? আজকাল সবাই সব কিছুই কেনে রে বাবা। একবার ব্যবসাটা চালু হয়ে গেলে কাণ্ড কারখানা কি হবে ভাবতো। দলে দলে লোক জাল দড়ি দিয়ে ভূত ধরতে ঝাঁপিয়ে পড়বে কিনা। ভূত কি ধরা যায় নাকি? ধরা তো সোজা রে। 7 বছর মাছ ধরা হয়েছে এমন মেছো জালে গাবের আঠা আর লোহার গুঁড়ো মিশিয়ে মাখিয়ে নিলেই হয়ে গেল। ঝপাঝপ ধরা পড়বে। তবে কায়দাটা সবাই জানে না বলে রক্ষে। উই যা, তোকে যে বড় বলে দিলাম। ভূত ভয় খেয়ে বলল, আমি ভালো করে শুনতেই পাইনি। কি যেন বললেন? হেসোতে ডাবের জল আর সোহাগের গুঁড়ো না কি যেন বললেন? যাক বাবা, বেঁচে গেছি। অবশ্য শুনে ফেললেও তো লাভ হতো না। তোকে তো আজ রাতেই ঘাড় মোটকে মারা হবে কিনা। আমার কি মনে হচ্ছে জানেন জনার্দন দা? আমার মনে হচ্ছে ওই দুলাল সেন আর পাঁচু মোদকই আপনাদের সঙ্গে গন্ডগোলটা করেছে। ওদের ধরলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। জনার্দন একটা ধমক দিয়ে বলল, মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। ধরবো? ওদের ধরা কি সোজা? দুটোই মহা ধূর্ত, আর তারাই আমাদের ধরার তাল করছে। ভূত এবার বেশ একটু রাগের গলায় বলল, আসলে আপনারাই ভীষণ ভীতু ভূত। ভীতু বলেই ওদের ধরতে ভয় পাচ্ছেন, আর আমি নিরীহ বলে আমাকে ধরে এনেছেন এখানে। জনার্দন ফের খিচিয়ে উঠে বলল, আমরা ভীতু? ছাই জানিস, আমরা ভয় খাবো কেন রে? তবে সবাইকে সবসময় ধরা যায় না। ধরার একটা নিয়ম আছে কি না? যেখানে তেকাটিয়া ছায়া, নিমের ছায়া, শিমুলের গন্ধ, সেখানে ঈশেন কোণ থেকে যে আসে ভর সন্ধেবেলা, শুধুমাত্র তাকেই ধরা সম্ভব। আমি কি তাই আসছিলুম?
জনার্দন খুক করে একটু হেসে বলল, একেবারে ঠিক বলেছিস। যেখানে তোকে ধরলুম সেখানে একটা জারুল গাছ আছে, তার ঠিক তেকাটিয়া ছায়া পড়ে নিচে। নিমের হাওয়াও দিব্যি বইছিল, আর শিমুল গাছের ছালের গন্ধও পাওয়া যাচ্ছিল। তাই তো ওখানে ঘাপটি মেরে ছিলুম রে বোকা। আর তুইও এলি সেই ঈশেন কোণ থেকে। বায়ু বা অগ্নিকোণ থেকে এলে কিছুই করতে পারতুম না যদিও। ইস, বড্ড ভুল হয়ে গেছে তো তাহলে। এখন চুপ, এবার বোধহয় তোর পালা। বাতাসে জোর ফিসফাস হচ্ছিল, কে কি বলছে তা শুনতে। তাহলে কি তুই ভৌত ক্লাবের মেম্বার? সেই লোকগুলোকে আমরা খুঁজছি, বাগে পেলে একেবারে পিন্ডি চটকে দেব। মরার মাথার কুলি সাজিয়ে রোজ রোজ ভূত নিয়ে ওরা ইয়ার্কি দেয়। আমি ওই ক্লাবে জীবনে যাইনি। ভূতদের নিশ্চয়ই নিজস্ব বেতার বার্তার ব্যবস্থা আছে। ভূতটা হঠাৎ স্থির হয়ে শরীরের ঢেউটা বন্ধ করে কি যেন একটু শুনল। তারপর হঠাৎ স্পাইডারম্যানের মতো ঝাঁ করে ভূতর দিকে একটা সূক্ষ্ম জালের মতো কি যেন ছুঁড়ে দিল। বলল, আয় আমার সঙ্গে, লম্বদর তোকে ধরে নিয়ে যেতে হুকুম দিয়েছে। ভূতকে হেঁটে যেতে হলো না, যেন হালকা একটা ব্যাগের মধ্যে তাকে ভরে শূন্যে তুলে দৌড়াতে দৌড়াতে জনার্দন তাকে নিয়ে ফেলল শেওড়া গাছের গোড়ায়। ভূত সভয়ে দেখল সেখানে আবছা অন্ধকারে ছায়া ছায়া সুরঙ্গের চেহারা। প্রত্যেকটা শরীরেই অনবরত ঢেউ খেলে যাচ্ছে। সংখ্যায় তারা হাজার হবে তার হিসেব করা খুবই কঠিন, কারণ মাঝে মধ্যেই ছায়ামূর্তিগুলো জড়াজড়ি করে একাকার হয়ে যাচ্ছে। তখন আলাদা করে বোঝা যাচ্ছে না কাউকে। জনার্দন মিথ্যে বলেনি। এর মধ্যে কে লম্বোদর, কেই বা জনার্দন, তা বুঝে ওঠা শিবেরও অসাধ্য। জনার্দন তাকে বসিয়ে নিজের চারদিকে একটা পাক খেয়ে এসে বলল, ওই যে দেখ, লম্বদর সিংহাসনে বসে আছে, দেখতে পাচ্ছিস? ভূত দেখতে পেল একটা ঢিবির মাথায় গোল মতো ছোট একটা জিনিসের ওপর একটা ছায়ামূর্তি বসে আছে বটে। ওইটা বুঝি আপনাদের সিংহাসন? হ্যাঁ রে, খুব দামি জিনিস। কদিন আগে ওটা চুরি হয়ে গিয়েছিল। ওটার ওপর অনেকেরই নজর আছে কিনা? খবরদার ওদিকে নজর দিস না। সিংহাসন যে চুরি করবে তার রক্ষে নেই। আজ হোক কাল হোক তার মুন্ডু দিয়ে আমরা গেন্ডুয়া খেলবই। গেলবার ওটা চুরি করেছিল ওই ভৌত ক্লাবেরই এক লোক, তার নাম নন্দলাল। তাকে কি শাস্তি দেওয়া হবে তাও আজ মিটিংয়ে ঠিক করা হবে। নন্দলাল নামটা শুনে ভূত একটু চমকে উঠল। নন্দবাবু ভালো লোক, চুরি টুরি করেন না কখনো। ভূতের সিংহাসন চুরি করতে যাবেন কেন তাও ভূত বুঝতে পারল না। ভয়ে সে সিটিয়ে রইল। চারদিকে গিজগিজ করছে ছায়া ছায়া সব লম্বাটে মূর্তি। তাদের শরীরে অনবরত ঢেউ খেলে যাচ্ছে। মাঝে মাঝে শুধু ধকধক করে জ্বলছে তাদের চোখ। কথাবার্তা হচ্ছে ফিসফিস করে। সেটাকে মনে হচ্ছে বাতাসের হাহাকারের মতো। ভূতর মনে হচ্ছিল সবার কাজ চলছে, কিন্তু কিভাবে চলছে তা সে বুঝতে পারছে না। সে এখনও জাল দড়িতে বাঁধা। জনার্দন পাশেই গোল বলের মতো পাকিয়ে ঘাপটি মেরে বসে আছে। ভূত খুব নরম স্বরে ডাকল, জনার্দন দা। জনার্দন খ্যাক করে উঠল। দিলি তো ফের ঘুমটা ভাঙিয়ে। ঘুমোচ্ছিলেন নাকি? আমি মৌকা পেলেই ঘুমাই। বলছিলাম কি, এরা সব কোন ভাষায় কথা বলছে? ও তুই বুঝবি না। আমরা যখন নিজেদের মধ্যে কথা বলি তখন টেলিপ্যাথিতে কথা হয়। তবে ফিসফাস হচ্ছে কেন? তাও হয়, আমাদের টেলিপ্যাথি অন্যরকম। বাতাসে নাড়া দিয়ে থই পাচ্ছিল না ভূত, তবে একটা উত্তেজনা টের পাচ্ছিল। জনার্দন তাকে শূন্যে দুলিয়ে ঢিবিটার নিচে নিয়ে গিয়ে মাটির ওপর রাখল। তারপর বলল, লম্বদর, এই মানুষটার ছানাটাকে ধরে এনেছি। লম্বোদরের লম্বা গলা ঢিবির ওপর থেকে ক্রেনের মতো নেমে এলো। দুটো চোখ ধকধক করে জ্বলতে লাগলো ভূতর মুখের ওপর। তারপর হঠাৎ লম্বোদর একটা চাপা আর্তনাদ করে বলল,
এ কাকে এনেছিস? তার মানে এ তো ভূতনাথ সমাজপতি। তাতে কি হলো? লম্বোদর সমাজপতির ছেলে হলো বৃকোদর, তার তস্যপুত্র দামোদর, তস্যপুত্র শিবচন্দ্র, এ হলো শিবচন্দ্রের ছেলে ভূতনাথ সমাজপতি, লম্বোদরের বংশধর। জনার্দন মাথা চুলকোতে চুলকোতে বলল, তাহলে তো বড্ড গন্ডগোল হয়ে গেছে হে। জুত মতো পেয়ে ধরে এনেছিলাম। ছি ছি, এরকম ভুল হবেই বা কেন? আমরা তো গন্ধেই বুঝতে পারি কে কোন বংশের। মাপ চাইছি বাপু। তাহলে এটাকে কি করি? জায়গা মতো পৌঁছে দিয়ে আসো, আর কি। জনার্দন ফের তাকে শূন্যে তুলে নিয়ে চলল। কিন্তু লম্বোদরের সিংহাসনটা ততক্ষণে ভালো করেই দেখে নিয়েছে ভূত। সিংহাসনটা আসলে আর কিছুই না, সেই লাল হেলমেট। ওদিকে ভুবন রায় আজ নিজেই ল্যাবরেটরিতে কাজ করতে এসেছেন। অনেক দিন নানা গণ্ডগোলে কিছুই আবিষ্কার করতে পারেননি। আজ কিছু আবিষ্কার না করলেই নয়। অনেক দিন আগে তিনি রথের মেলায় আঁটুলের গুপ্তবিদ্যা নামে একখানা বই কিনেছিলেন। তাতে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড কারখানার কৌশল ছিল। একটা ছিল পাখির মতো উড়িবার কৌশল। ছেলেবেলায় সেই কৌশল আয়ত্ত করার অনেক চেষ্টা তিনি করেছেন, তবে সফল হননি। আজ অনেক দিন বাদে তার কৌশলটা নিয়ে একটু মাথা ঘামানোর ইচ্ছে হলো। ল্যাবরেটরিতে বসে তিনি রামলালকে ডেকে পাঠালেন। রামলাল এলো। ভুবন রায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ হ্যাঁ রামলাল, তোমার কাছে এরোডাইনামিক্সের বই আছে? আগে আছে। আপনি কি নিয়েছিলেন, এনে দেব? না বাপু, ওসব খাটোমটো বই পড়ে আমি কিছু বুঝতে পারি না। মোদ্দা কথায় ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে দাও। রামলাল ঘাড় চুলকে বললেন, মোদ্দা কথায় এরোডাইনামিক্স বোঝানো খুব শক্ত। অঙ্ক টঙ্করও ব্যাপার আছে কি না? অঙ্ক? বলে ভুবন রায় চোখ কপালে তুললেন। তারপর তিক্ত গলায় বললেন, তোমাদের এই বৈজ্ঞানিকগুলো হয়েছে বড্ড হাম্বাগ। সহজ সরল জিনিসকে এমন পেঁচিয়ে দেখাবে। যাই হোক, তুমি যা জানো তাই বলো, এমনভাবে বলো যাতে বুঝতে পারি। রামলাল একটু ভয় পেয়ে বললেন, ওটা যে আমার সাবজেক্ট নয়, বইটা আপনাকে পড়ে শোনাতে পারি। আহা, ওরার তো একটা কৌশল আছে কি না? সেটা কি? এই যে হাজার হাজার পাখি আকাশে উঠছে, চিল শকুন কাক, এরা কি সব অঙ্ক টঙ্ক শিখে আকাশে উঠছে? নাকি এরা এরোডাইনামিক্সের কোনো খবর রাখে? বিশুদ্ধ বিজ্ঞানের মধ্যে ওই অঙ্কের ভজঘট্ট ঢুকিয়ে তোমরা একেবারে বিদিকিচ্ছিরে কাণ্ড করে রেখেছ। রামলাল ঘন ঘন মাথা চুলকে বললেন, আগে আপনি কি আবিষ্কার করতে চাইছেন তা জানলে না হয় একটু ভেবে দেখতাম। আরে অতি সামান্য ব্যাপার। ধরো বিকেলের দিকে আমি একটু আমার বন্ধু সত্য শঙ্করের বাড়ি যাব। তা রোজই তো হেঁটেই যাই। এক আধ দিন যদি একটু উড়ে উড়ে গেলাম তাতে কি ক্ষতি হলো? গায়ে হাওয়াও লাগলো, চারদিকটা দেখা হলো, বুঝলে কি না? যে আজ্ঞে, কাজটা খুব শক্ত মনে হচ্ছে কি? তা শক্তই হবে বোধহয়। ভুবন রায় কঠোর গলায় বললেন, তোমাকে তো আর এরোপ্লেন বা হেলিকপ্টার বানাতে বলিনি হে বাপু, শক্ত আবার কি? আঁটুলের গুপ্তবিদ্যায় এসব অনেক কৌশল ছিল, ছেলেবেলায় পড়েছিলাম, এখন আর মনে নেই। সে বই তো আমি পড়িনি। পৃথিবীতে ভালো জিনিস কিছুই টিকে থাকে না, সেসব বই কি আর পাওয়া যাবে? যাকগে, যা বলছিলাম, ওরার ব্যাপারটা কি হবে? আচ্ছা ভেবে দেখি। আমিও চেষ্টা করছি, তুমি বেশি করে ভেবে দেখো। এমন কিছু বের করতে হবে যা নিতান্তই হালকা, পকেটে নেওয়া যায়, দিব্যি ভেসে থাকা যায়। যে আজ্ঞে। বেশ, দেরি করো না। আমি কালকের মধ্যে জিনিসটা আবিষ্কার করে ফেলতে চাই। শুভস্য শীঘ্রম। যন্ত্রটা আবিষ্কার করে ফেলতে পারলে বাজার হাট করারও বেজায় সুবিধা হয়ে যাবে। বাজারের রাস্তাটা খুঁড়ে মেরামত করছে বলে যাতায়াতের বেশ অসুবিধা হচ্ছে।
যে আজ্ঞে, তুমিও কোনো কোনো দিন ওটায় করে কলেজে যেতে পারবে। যে আজ্ঞে, ছেলেমেয়েরা স্কুলে যেতে আর কষ্ট পাবে না, কি বলো? যে আজ্ঞে, আর মাকেও গঙ্গা স্নান করিয়ে আনা যাবে। সে তো বটেই। আর ধরো নিচে পরিষ্কার বাতাসের অভাব হলে ওপরে উঠে কিছুক্ষণ বিশুদ্ধ বায়ু সেবন করে আসা যাবে। ঠিকই তো। ধরো আকাশে একটা এরোপ্লেন উড়ে দিল্লি যাচ্ছে, আমার হয়তো দিল্লিতে মাসির বাড়িতে একটা খবর পাঠানোর দরকার, আমি চট করে উড়ে গিয়ে পাইলটকে খবরটা দিয়ে দিলাম, সে পৌঁছে খবরটা পাঠিয়ে দেবে। এতে ভালো হবে না? খুবই ভালো হবে। তারপর ধরো এর জন্য যদি ওরা নোবেল প্রাইজটা নেহাত দিতেই চায়, তাহলে সেটা প্রত্যাখ্যান করারও কোনো মানে হয় না। বিজ্ঞানের উন্নতির জন্য আমাদের যথেষ্ট টাকার দরকার। সে তো বটেই। নোবেল পেলে নামটামও একটু ছড়ায়। যে একঘে, নোবেল জিনিসটা খুবই ভালো জিনিস। কাজেই আর দেরি করো না, অঙ্ক টঙ্ক যদি কিছু কষতেই হয় সে তুমি কষে ফেলোগে, আমাকে শুধু মোদ্দা কথাটা জানালেই হবে। আগে তাই ভালো। রামলাল চলে যাওয়ার পর ভুবন রায় কিছুক্ষণ পায়চারি করলেন। তারপর হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এসে গেল। পরীদের কথা তার তো এতক্ষণ মাথাতেই আসেনি। পরীরাও তো মানুষের মতোই হয় বলে তিনি শুনেছেন। রামলাল, রামলাল! ভুবন রায় ডাক পাঠালেন। কিছুক্ষণ পর খবর পেয়ে রামলাল হন্তদন্ত হয়ে ছুটে এলেন। আগে, আচ্ছা, পরীদের ডানা কি দিয়ে তৈরি বলো তো? পরী? আগে পরীদের কথা তো জানি না। জানো না? জানো না মানে? এসব কি শেখানো হয় না নাকি? আগে বিজ্ঞানে পরীদের কোনো স্থান নেই কি না? ও আচ্ছা, কিন্তু ফড়িংকে কি তোমরা বিজ্ঞানে স্থান দাও? আগে তা দিই, এন্টেমোলজিতে ফড়িং গুরুত্বই পায়। আমার মনে হয় ফড়িং এবং পরীর ডানা একই ম্যাটেরিয়ালে তৈরি। তা হতেই পারে। ভালো করে খোঁজ নাও, ফড়িংয়ের ডানা কি দিয়ে তৈরি সেটাও দেখতে হবে। যে আজ্ঞে। তবে তোমাকে এও বলে রাখি, ডানা টানা আমার পছন্দ নয়। ডানার অনেক ঝঞ্ঝাট, সেটা ক্রমান্বয়ে নাড়তে হয়। আমি আরও সিম্পল জিনিস চাই। ধরো দেশলাইয়ের বাক্সের মতো কিছু, বুঝেছ? খুব বুঝেছি। তাতে সুবিধে বেশি, তাই না? আমিও সেই কথাই বলি। কোন কথা? ডানার চেয়ে দেশলাই ঢের ভালো, ঝামেলা কম। হ্যাঁ, কথাটা মাথায় রেখে কাজ করো। যে আজ্ঞে। রামলাল চলে যাওয়ার পর চঞ্চলমতি ভুবন রায় স্থির থাকতে পারলেন না। নানা রকম জিনিসপত্র নিয়ে উড়ানযন্ত্র তৈরি করতে বসে গেলেন। কাজে সাংঘাতিক মগ্ন। ঘণ্টা দুয়েক বাদে তিনি একটা বাক্সের মতো জিনিস বানিয়েও ফেললেন। ভ্রু কুঁচকে তাকিয়ে আপন মনেই বললেন, এটা দিয়ে কি সত্যিই ওড়া যাবে? কে যেন কানের কাছে বলে উঠল, যাবে। কে? আগে আমি দৈববাণী। দৈববাণী? বিজ্ঞানী কি দৈববাণীর কোনো স্থান আছে? ভুবন রায় ভ্রু কুঁচকে ভাবলেন। তারপর তার মনে হলো, না হবেই বা কেন? ঈশ্বর তাকে অনন্ত ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, তার ভিতর দিয়ে হয়তো ঈশ্বরের কোনো ইচ্ছা পূর্ণ হবে। তিনি গলা খাকারি দিয়ে একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ, তা দৈববাণী, তুমি এখনো ধারে কাছে আছো নাকি? বিলক্ষণ। তা ইয়ে ভগবানের কাছে গিয়ে ব্যাপারটা তাহলে বলো। তা তো বলবই, ভগবানও জানেন কি না তিনিই পাঠালেন। ভুবন রায় দু হাত আনন্দের সঙ্গে ঘষে নিয়ে বললেন, বাহ, চমৎকার! এতদিনে তাহলে নোবেলটাও পাওয়া যাবে। তা হ্যাঁ দৈববাণী, একটা কথা বলবে? নিশ্চয়। তা ওখানে আইনস্টাইন বা নিউটনের সঙ্গে দেখা হয়? রোজ দুবেলা হচ্ছে মশাই। তা তারা সব আমাকে তারা সব আমাকে নিয়ে আলোচনা করেন নাকি? খুব করেন, রীতিমতো ভাবনায় পড়েছেন সবাই। কীরকম?
আপনি যা কাণ্ড করছেন তাতে তো তাদের নাম দুনিয়া থেকে মুছে যাওয়ার দাখিল হয়েছে। কারো আর চোখে ঘুম নেই, খাওয়া কমে গেছে। বটে। তবে হ্যাঁ, আচার্য প্রফুল্লচন্দ্র রায় আর জগদীশচন্দ্র বসু খুব খুশি। আপনি বাঙালি হয়ে যেভাবে সাহেবদের টেক্কা দিলেন তার তুলনাই হয় না। হে হে, এ আর এমন কি, সাহেবরাও এতদিন কম কিছু করেনি। তা করলেও আপনার কাজে লাগে না। তা বটে, আমার ধারটা একটু অন্যরকম কি না। এই তো রামলাল আমাকে অঙ্ক দিয়ে ভয় দেখাচ্ছিল, দিয়েছি ধমকে। রাম, অঙ্ক আবার একটা জিনিস নাকি? আমার তো অঙ্কের দরকারই হলো না, কেমন ওড়ার যন্ত্র বানিয়ে ফেললুম বলো তো। সে কথাই তো আমরা স্বর্গে আলাপ আলোচনা করি। বটে বটে, কি কথা হয়? ভগবান নিজেই আপনার কথা তুলে মাঝে মাঝে বলেন। হ্যাঁ, মানুষের মতো একখানা মানুষ বটে ভুবন রায়। যেমন রোখ তেমনি ঝোঁক। ওরকম আর একখানা মানুষ বানাতে পারলে বড় আনন্দ পেতাম। কিন্তু ছাঁচ ভেঙে ফেলেছি কি না আর তো হওয়ার নয়। ছাঁচটা আবার কি হে বাপু? আরে, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা ছাঁচ থাকে তো। যেই একটা তৈরি হয়ে যায় অমনি ছাঁচ ভেঙে দেওয়া হয়, তাই নিয়ম। তাই একটার মতো আর একটা হয় না কিনা। ভুবন রায় খুব হাসলেন, বললেন, তা বটে। আচ্ছা, ওরা কি এর জন্য নোবেলটা আমাকেই দেবে? একবার নয়, নোবেল আপনার বার চারেক পাওয়া উচিত। ভুবন রায় চোখ কপালে তুলে বললেন, বলো কি হে দৈববাণী, নোবেল 4 বার? সে যে অনেক টাকা। তা বলতে পারেন 2 কোটির কিছু ওপরেই হবে। 2 কোটি? বলে ভুবন রায় মাথাটা চেপে ধরে বসে পড়লেন। ঘাবড়াচ্ছেন কেন? 2 কোটি তো নস্যি। এই জিনিস বিক্রি করলে তো আরো কত কোটি আসবে, গুণে শেষ করতে পারবেন না। উফ, এ যে ভাবা যায় না, মাত্র কয়েক ঘন্টার কাজে এত। ভগবান যাকে দেন ছপ্পর ফুঁড়ে দেন। তাই তো দেখছি হে। তারপর খ্যাতির কথাটাও ভাবুন। পৃথিবীতে সবাই এক ডাকে ভুবন রায়কে চিনে যাবে। তা তো বটেই। সেটারও তো কম দাম হয় না, তাই না? খ্যাতি তো আছেই, তবে খ্যাতির বিড়ম্বনাও কম নয়। তা ঠিক, খ্যাতি হলেই দুনিয়ার সব দেশ ডাকাডাকি করবে। আজ আমেরিকা, কাল রাশিয়া, পরশু চীন, খুব ছোটাছুটি পড়ে যাবে। ভুবন রায় উজ্জ্বল হয়ে বললেন, তাই নাকি? নাকি মানে? ডাক এলো বলে। তাহলে এখন কি একটু চড়ে দেখব? এখন কি দরকার? দৈববাণী তো বলছে যন্ত্রটা তৈরি হয়ে গেছে, বাইরে এখন বেশ অন্ধকার। এ সময় ওড়াউড়ি করতে গেলে বাদুর বা প্যাঁচার সঙ্গে ধাক্কা লাগতে পারে। বাদুরের আবার ধারালো নোক আছে। ও বাবা, তাহলে থাক। একটা কথা ছিল। কি কথা? এত বড় একটা কাজ করলেন, ভগবানকে কিছু দেবেন টেবেন না? ভগবান কিছু চান নাকি? না না, ওসব চাওয়া টাওয়া তার ধাতে নেই, তবে কিনা দেওয়াটাই দস্তুর। তা দেব না কেন? 5.25 আনা বা 5 শিকে দিলেই তো হয়। এটা একটা কথা হলো? কেন, আমরা তো ওই রেটেই পুজো দিই। সে আপনার অর্ডিনারি পুজো। 4 4টে নোবেল পেলে কি আর 5 শিকেতে হয়? নোবেলের পিছনে ভগবানের খাটুনিটার কথাও ভাবুন। কত সূক্ষ্ম মারপ্যাচের ছাঁচ বানাতে হয়েছিল বলুন তো। তাহলে 5 টাকাই দেব না হয়? ছি ছি, নজরটা একটু উঁচু করুন ভুবনবাবু। আপনার উচিত 5 লাখ টাকা দেওয়া। আমরা না হয় আপনার সম্মানে কিছু কমিয়ে দিচ্ছি, 5,000 দেবেন। ভুবন রায় আবার মাথায় হাত দিলেন। 5,000? ওর কমে আজকালকার বাজারে কি 4টে নোবেল পাওয়া যায়? 5 জনকে জিজ্ঞেস করে দেখুন না। না হে দৈববাণী,
তোমার রেটটা বড্ড বেশি। আমি নিমিত্ত মাত্র, ভগবানেরই ভোগে লাগবে। স্বর্গেও এখন জিনিসের দাম বেশ চড়া কিনা। আচ্ছা বাবা, 50টা টাকা কাল সকালে থোক পুরুতমশাইকে দেবক্ষণ, পুজো দিয়ে দেবে। কি যে বলেন, পুরুত দিয়ে পুজো করাবেন কোন দুঃখে? ওসব মারফতি কারবার আর কেন? টাকাটা ফেলে দিন, আমরা টুক করে নিয়ে গিয়ে স্বর্গে একেবারে ভগবানের শ্রীচরণে ফেলে দিয়ে আসব। তিনিও খুশি হবেন। তবে 50 নয়। তবে কত? 4,999। 1 টাকা ছেড়ে দিচ্ছি। ও আমি পারবো না। পুরো 4,500 দিন তবে। মেলা কমে গেল, জলের দরে নোবেল। ভুবন রায় পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা গুনে বললেন, না হে, হচ্ছে না। কত আছে? 500 টাকার মতো। এখন ওটাই আগাম দিন, বাকিটা কাল নেবক্ষণ। কোথায় রাখবো? টেবিলে ওই উড়ানযন্ত্রের পাশে রেখে একটু বাইরে গিয়ে দাঁড়ান মিনিট খানেক। ভুবন রায় তাই করলেন। 1 মিনিট বাদে ঘরে ঢুকে দেখলেন টাকাটা নেই। যন্ত্রটা হাতে তুলে নিয়ে তিনি বিকট স্বরে চেঁচাতে লাগলেন, ইউরেকা, ইউরেকা, ইউরেকা। এখানেই অদ্ভুতের খণ্ড 6-এর ইতি। আগামী সপ্তাহে আবার আসবো ফিরে অদ্ভুতের খণ্ড 7 নিয়ে। নমস্কার।